তা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টে মেন পিলার, সেই পিলারগুলোর নাম জানিস? আগে তো তোরা পড়েছিস স্কুল লেভেলে। তা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 4টে মেন পিলারের নাম জানিস? হ্যাঁ, কি কি? হুম হুম polymorphism আর inheritance। এগুলো হচ্ছে ওপির মেন পিলার, তাই তো? ওকে, এনক্যাপসুলেশনটা দিয়ে শুরু করি। তাহলে এনক্যাপসুলেশন মানে কি? wrapping up of data and methods into a single unit. Wrapping up of data and methods into a single unit. তাহলে কি করে আমরা সি প্লাস প্লাসে ক্লাসগুলো লিখি এবার দেখ। ঠিক আছে, তো ধর আমি একটা ক্লাস লিখছি, ক্লাস এ। ঠিক আছে, এখানে সেমিকোলন দিতে হবে। আচ্ছা, এবার ধর আমি কতগুলো মেম্বার ভ্যারিয়েবল লিখতে চাই। আচ্ছা, আমরা যদি কোনো রকম অ্যাক্সেস স্পেসিফায়ার মেনশন না করি তাহলে ওটা বাই ডিফল্ট হয় প্রাইভেট। If no access specifier is mentioned, then by default it is taken to be private. বুঝতে পারলি? তাহলে আর যদি মেনশন করি সেটা পরের কথা। আর যদি আমরা মেনশন করে দিই সেটা পাবলিক, প্রোটেক্টেড, সেগুলো আমরা মেনশন করতেই পারি। But if nothing is mentioned, then by default the access specifier is taken to be private. এই হলো। এবার আমরা যে মেম্বার মেথডস গুলো লিখি সেগুলো সবই পাবলিক সেকশনের আন্ডারে লেখা হয়। তার কারণ কেন? কারণ আমরা সেইগুলোকে ক্লাসের বাইরে থেকে কল করব, তাই আমরা যা যা মেম্বার মেথডস বা কনস্ট্রাক্টর লিখি সেগুলো সমস্ত ক্লাসের বাইরে থেকে আমাকে কল করতে হবে। এই যে আমরা এখানে মেন লিখবো, মেনের মধ্যে আমরা ক্লাসটার অবজেক্ট বানিয়ে তারপর মেথডস গুলোকে কল করি। তো সেই জন্য আমরা সমস্ত কনস্ট্রাক্টর বা মেম্বার মেথড গুলোকে পাবলিক সেকশনের আন্ডারে লিখি। ঠিক আছে, তাহলে পাবলিক সেকশনের আন্ডারে আমরা এইভাবে কনস্ট্রাক্টর লিখছি। এবারে দেখ, এই দেখ, তাহলে এইটা হচ্ছে আমার একটা ডিফল্ট কনস্ট্রাক্টর হলো। আচ্ছা, ডিফল্ট কনস্ট্রাক্টর কেন? তার কারণ এখানে যেহেতু কোনো প্যারামিটার নিচ্ছে না, দেখ এই কনস্ট্রাক্টর মধ্যে কোনো প্যারামিটার পাস হচ্ছে না, সেই জন্য এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর হলো। আচ্ছা, এবার আমি এখানে একটা মেথড লিখছি, void show cout। cout এর পর আমরা এই এটাকে শুধু প্রিন্ট করতে চাই, এটাকে প্রিন্ট করছি, তারপরে এন্ডেল। এই হলো। আচ্ছা, এটা আমি সেভ করব কি দিয়ে? দাঁড়া, তোদের ওই ফোল্ডারটাই যাই। হলো, তাহলে এই হচ্ছে আমার ক্লাসের ডেফিনেশন। একটা মেম্বার ভ্যারিয়েবল আছে, তার আন্ডারে পাবলিক সেকশনে একটা কনস্ট্রাক্টর আছে আর একটা মেম্বার মেথড আছে। এই হলো। এবার এই ক্লাসের আমি একটা অবজেক্ট বানাবো কিভাবে? এই যে ক্লাসের আমি একটা অবজেক্ট বানাচ্ছি AOB5। এটা আমরা কখনোই লিখতে পারি না, এটা সঙ্গে সঙ্গে লিখলেই এরর দেবে, তার কারণ এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কোনো প্যারামিটার পাস করছি না। ঠিক আছে, এখানে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যেহেতু কোনো প্যারামিটার পাস করছি না, সেই জন্য আমরা AOB5 এরকম বলে কোনো অবজেক্টই ক্রিয়েট করতে পারবো না। অবজেক্ট ক্রিয়েট করতে গেলে আমাকে শুধু AOB লিখতে হবে। আমি শুধু লিখিয়ে দেখাচ্ছি, দেখ এররটা যে খাবে। এই দেখ, এটা যদি রান করতে চাই সঙ্গে সঙ্গে আমাকে ওই
AOB5 ওই লাইনটাতে এররটা দেবে। বুঝতে পারছিস? ও এন্ডেলে এরর দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউজিং নেমস্পেস std টা দেওয়া। ঠিক আছে, ইউজিং নেমস্পেস std টা দেওয়া হয়নি বলে এররটা দিল। তাহলে এবার এই যে রান করছি, এই লাইনটাতেই এরর দেবে। তার কারণ কি, এই যে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো প্যারামিটার নেই তাই। তাহলে আমি নর্মাল এইভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা ঠিক আছে। এই যে এটা করলে ঠিক আছে। আমরা এই যে এর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করলাম আর তারপরে শো ফাংশনটা কল করছি। এই হলো। তাহলে এই অবজেক্টের মধ্যে আমরা যখন কোনো ভেরিয়েবল পাস করছি না, মানে এখানে কোনো প্যারামিটার পাস করছি না, তখন বুঝে নিবি এটা ডিফল্ট কনস্ট্রাক্টর লাগবে। এমনও হতে পারে ডিফল্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এরকম একটা প্যারামিটার পাস করলাম, ঠিক আছে? মানে প্যারামিটার যদি পাস করা হয় তখন কিন্তু আমরা এভাবে অবজেক্টটা ক্রিয়েট করতে পারবো না। দেখ, সঙ্গে সঙ্গে এই লাইনটা তখন আমাকে এরর দেবে। দেখেছিস? আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যখনই প্যারামিটার পাস করে দিচ্ছি তখনই কিন্তু আর এভাবে ক্রিয়েট করতে পারবো না। তখন আমাকে এইভাবে কোনো একটা ভ্যালু পাস করে দিতে হবে। তারপর ধর আমি এই এক্সটাকে এর ভেতরে ইনিশিয়ালাইজ করে দিলাম। a is equal to 5, এই হলো। বুঝতে পারছিস? যদি কনস্ট্রাক্টরটা প্যারামিটারাইজড হয় তাহলে কিন্তু আমাকে অবজেক্ট ক্রিয়েট করার সময় ভ্যালুটা পাস করতে হবে। দেখ, বোঝা গেল? এইবার কি হচ্ছে, আমি এরকমও করতে পারি, এই যে কনস্ট্রাক্টরটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখলাম, আমি তার মধ্যেও একটা ডিফল্ট ভ্যালু পাস করে দিতে পারি। এই যে আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু পাস করে দিলাম, ঠিক আছে? এই যে মানে ডিফল্ট ভ্যালু যদি আমরা পাস করে দিই তাহলে কি হবে, আমরা অবজেক্ট ক্রিয়েট করার সময় এখানে ভ্যালু পাস করতেও পারি আবার নাও করতে পারি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। If we pass a value 5 here, then the value of a will be set to 5. If we do not pass any value, then the default value will be taken. আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? ডিফল্ট ভ্যালুজ ইন ফাংশন প্যারামিটারস, মনে আছে পড়িয়েছিলাম? ডিফল্ট ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, ওই ডিফল্ট ভ্যালু যদি দিয়ে দেওয়া হয় একটা ফাংশনে তাহলে সেটা আমার মানে ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে আবার প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হিসেবেও কাজ করবে। এতে করে কি হলো, আমি কনস্ট্রাক্টর ডেফিনেশন একটাই লিখলাম, সেটা আমার ডিফল্ট হিসেবেও কাজ করছে আবার প্যারামিটারাইজড হিসেবেও কাজ করছে। তাহলে প্যারামিটারাইজড হিসেবে যদি কাজ করতে হয় উই হ্যাভ টু পাস আ ভ্যালু, আর যদি ডিফল্ট হিসেবেই চালাতে চাই তাহলে এই যে এখানে শুধু একটা ডিফল্ট ভ্যালু সাপ্লাই করলাম। এই ডিফল্ট ভ্যালুটাকে আমি শুধু 0 কেন, যা খুশি তাই সাপ্লাই করতে পারি, 10 ও করতে পারি। তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমার এর ভ্যালুটা আসবে 10 আর প্রথম ক্ষেত্রে ছিল 5। বোঝা গেল? এই হচ্ছে আমার ব্যাপার। এইভাবে আমরা কনস্ট্রাক্টর গুলো লিখি। এবার যদি কেউ চায় যে কনস্ট্রাক্টর ওভারলোড করবে, তাও পারে। ধর আমি একটা কনস্ট্রাক্টর লিখলাম, একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখলাম, আরেকটা কনস্ট্রাক্টর লিখলাম, এরকম দুখানা প্যারামিটার নিয়ে নিচ্ছি। তাহলে x is equal to এই যে এরকম লিখলাম। তাহলে একটা হচ্ছে সিঙ্গেল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা ডাবল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। এই যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এইভাবেও আমরা ভ্যালুটাকে পাস করতে পারি। একটা অবজেক্ট তৈরি করলাম একটা প্যারামিটার দিয়ে, আরেকটা অবজেক্ট ক্রিয়েট করছি আমরা দুটো প্যারামিটার পাস করে। বুঝতে পারছিস? সেটাও হবে। হলো? বুঝতে পারলি? শুধু একটাই ব্যাপার বলা, যদি কনস্ট্রাক্টর ওভারলোড করা হয় তাহলে কিন্তু ডিফল্ট ভ্যালুগুলো খুব সাবধানে পাস করবি। আগের দিন আমি বলেছিলাম না যে মেথড ওভারলোডিং যদি করিস তাহলে ডিফল্ট ভ্যালুগুলো খুব কেয়ারফুলি পাস করতে হবে। তার কারণ কি,
ধর যদি আমি এখানে একটা ডিফল্ট ভ্যালু পাস করে দিলাম, int x আর int y ইকুয়াল টু 0, এটা যদি করিস তাহলে সঙ্গে সঙ্গে এখানে অ্যাম্বিগুয়াস কেস হবে। তার কারণ কি, আমি যখন ob1.5টা ক্রিয়েট করছি তখন এটাও কল করা পসিবল, আবার এটাও কল করা পসিবল, দুটোই পসিবল। সেই জন্য ob1.5টা আমি যখনই ক্রিয়েট করছি তখনই ওখানে দেখ অ্যাম্বিগুয়াস সিচুয়েশন দেখাচ্ছে, এই দেখ অ্যাম্বিগুয়াস, দেখেছিস? সেই জন্য যদি কনস্ট্রাক্টর ওভারলোড করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু ডিফল্ট ভ্যালুগুলো খুব সাবধানে পাস করবি, না হলে কিন্তু ওই অ্যাম্বিগুয়াস সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যাবে। হলো? তাহলে এখানে আমি কি করছি, এই কনস্ট্রাক্টরে একটা প্যারামিটার নিচ্ছে, এই কনস্ট্রাক্টর দুটো প্যারামিটার নিচ্ছে। এখানে যদি আমি একটা ডিফল্ট ভ্যালু সাপ্লাই করে দিই তখন তাহলে কি হচ্ছে, এখানে গিয়ে অ্যাম্বিগুইটিটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এবার ধর যদি আমি দুটোর মধ্যেই এরকম ডিফল্ট প্যারামিটার সাপ্লাই করে দিই তাহলে কি হবে, দুটোর মধ্যেই যদি ডিফল্ট প্যারামিটার সাপ্লাই করে দিই তাহলেও আমাকে অ্যাম্বিগুয়াস সিচুয়েশনই হবে। ob1.5 এর ক্ষেত্রেই অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে, কারণ এটাও পসিবল এটাও পসিবল। ob1.5 এ দেখ আবার অ্যাম্বিগুইটি হবে, দেখেছিস? এই যে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। আচ্ছা, তো ধর আমি এক্সটাকে মুছে দিলাম, এইবার যদি আমি এক্স এর মধ্যে এখানে পাস করলাম তাহলে কি হবে, ob1.5 এ কোনো অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে? হ্যাঁ, হতেও পারে, এটাও পসিবল এটাও পসিবল। ob1.1.2 তে অ্যাম্বিগুইটি হওয়ার কোনো জায়গা নেই, কিন্তু ob1.5 এ দেখ আবার অ্যাম্বিগুয়াস সিচুয়েশন হবে, দেখেছিস? সেজন্য যদি ওভারলোড করা হয় না খুব সাবধানে তখন ডিফল্ট ভ্যালুগুলো পাস করবি। এই যদি হয় এবার দেখ, তা সত্ত্বেও ob1.5 আবার কিন্তু এরর দেবে, ob1.5 দুটোর পসিবলই হবে। আচ্ছা, কেউ যদি চায় যে আমি এইটার মধ্যে মানে ডিফল্ট ভ্যালু সাপ্লাই করব, ওয়াইতে করবো না, এরকম করা যাবে? যে ওয়াইটাকে আমি ডিফল্ট ভ্যালু দিলাম না, এক্সটাতে আমি ডিফল্ট ভ্যালু দিলাম, এমন করা যাবে? এটা কিন্তু করা যায় না, এটা সিনট্যাকটিক্যালি রং। আগের দিন বলেছিলাম মনে কর, ডিফল্ট ভ্যালুস মাস্ট বি সাপ্লাই ফ্রম লেফট টু রাইট। লেফটের কোনো, সরি, হ্যাঁ লেফট না, রাইট টু লেফট, হ্যাঁ রাইট টু লেফট, মানে এটা রাইট তো, হ্যাঁ ডান দিক থেকে বাঁ দিকে সাপ্লাই করতে করতে আসতে হবে। উই মাস্ট হ্যাভ টু সাপ্লাই দ্য ডিফল্ট ভ্যালুস ফ্রম রাইট টু লেফট। হ্যাঁ, মানে রাইটের কোনো একটা প্যারামিটারকে স্কিপ করে আমি লেফটেরটাই পারবো না। এই দেখ, দেখেছিস? এটা কিন্তু পুরোপুরি ভুল, এটা একদমই ভুল, এটা কখনোই করা যায় না। তো যাই হোক, এবার ob1.5 যদি হয় তাহলে আর কোনো অ্যাম্বিগুয়াস সিচুয়েশনের জায়গাই নেই, আর ob1.1.2 যদি হয় তাহলেও ঠিক আছে। দেখ, এবার আর কোনো অ্যাম্বিগুইটির জায়গা নেই। বেশ, তাহলে এটা বুঝতে পারলি। এইবার এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা যে কনস্ট্রাক্টর ওভারলোডিং, আমি কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখাচ্ছি। আচ্ছা, এইবার একটা ডিফল্ট আছে, এই হলো, এই যদি হয় এই যদি হয় এ ও বি, তাহলে কোন কনস্ট্রাক্টরটা কল হতে পারে? এইটাও কল হতে পারে এইটাও কল হতে পারে, এ ও বি, দেখেছিস? আমি কোনো প্যারামিটারই পাস করছি না, সেই ক্ষেত্রে প্রথম দুটোই পসিবল, দেখ অ্যাম্বিগুইটি আসবে, ওই দেখ, দেখেছিস? তাহলে এ ও বি মানে আমরা এক্সপেক্ট করে নিচ্ছি যে কোনো ভ্যালু পাস করা নেই, তো ডিফল্ট কনস্ট্রাক্টর শুড বি কল, বাট এইখানেও এটাও ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে এরার হলো। দেখ, এবার আর কোনো এরার থাকবে না। এই ক্ষেত্রে প্রথমটা হবে 0, তারপরেরটা 5, তারপরেরটা ওই যে 2 + 1 3। বুঝতে পারলি? তাহলে কনস্ট্রাক্টর ওভারলোডিং ইজ কল্ড কম্পাইল টাইম পলিমরফিজম। Why? Because the decision to which particular version of the constructor is to be called is taken during compile time. আমরা যে ডিসিশনটা নিচ্ছি যে কোন কনস্ট্রাক্টরটা কল করব অবজেক্ট ক্রিয়েশনের সময়, সেই পুরো ডিসিশনটা নিচ্ছি কখন? আমরা নিচ্ছি কিন্তু কম্পাইল টাইমে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড কম্পাইল টাইম পলিমরফিজম। ঠিক আছে? আর কম্পাইল টাইম পলিমরফিজমকে আমরা কি বলি? আর্লি বাইন্ডিং।
তা পলিমরফিজম মানে কি? পলি মানে মেনি আর মর্ফ মানে ফর্ম। একই জিনিসের অনেকগুলো ফর্ম যখন থাকে তখন সেটাকে বলি আমরা পলিমরফিজম। তো এখানে দেখ প্রত্যেকটা ফাংশনের তো নামই এক। কারণ কনস্ট্রাক্টরের নাম সবসময় ক্লাসের নাম দিয়েই হয়। প্রত্যেকটা ফাংশনের নাম এক, সেই জন্যই বলছে যে পলিমরফিজম। শুধু কি প্যারামিটার লিস্টটা আলাদা। প্রথমবার দেখ এখানে কোনো প্যারামিটার নেই, তারপরে এবার একটা ইন্টিজার প্যারামিটার, তারপরের বার দুটো ইন্টিজার প্যারামিটার, এরকম। তাহলে দিস ইজ কল্ড পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম। তা কম্পাইল টাইম পলিমরফিজমকে আমরা বলে থাকি আর্লি বাইন্ডিং। আর্লি বাইন্ডিং কেন? আমরা যখন এই যে অবজেক্টটা ক্রিয়েট করছি, কোন অবজেক্ট ক্রিয়েশনের জন্য কোন কনস্ট্রাক্টরটা কল হবে সেটা পুরোপুরি কিন্তু আমার কম্পাইলেশন টাইমেই ডিসাইড হয়ে যায়। আমার রান টাইম অবধি কিন্তু সেই ডিসিশনটা পেন্ডিং থাকে না, বুঝলি? এরপরে যখন আরেকটা পড়াবো পলিমরফিজম, সেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, দ্যাট ইজ কল্ড লেট বাইন্ডিং। সেটা পরে পড়াবো, ইনহেরিটেন্সে যখন ঢুকবো তখন। এখনো অনেক দেরি আছে। তাহলে এখন শুধু কি মনে রাখবি যে কম্পাইল টাইম পলিমরফিজম হচ্ছে এই যে কোন অবজেক্টটা ক্রিয়েট করছি তার সাথে কোন ফাংশন কলটা বাইন্ডিং হচ্ছে সেই ডিসিশনটা পুরোপুরি নিয়ে নিচ্ছে কিন্তু কম্পাইলেশন টাইমে। সেই জন্যই ওটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম, অলসো নোন অ্যাজ আর্লি বাইন্ডিং। দেখ বুঝতে পারলি? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমরা কম্পাইলেশন মানে এইভাবে আমরা অবজেক্ট গুলো বানাই কনস্ট্রাক্টর দিয়ে। যখনই একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করছি তখনই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাচ্ছে। ধর আমরা কি করে বুঝছি, ধর এখানে আমি একটা মেসেজ প্রিন্ট করে দিলাম যে ডেফ কনস্ট্রাক্টর মানে ডিফল্ট কনস্ট্রাক্টর আর কি। এখানে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালুটা প্রিন্ট করে দিলাম। আর এখানে আমরা কি করলাম, প্যারাম কনস্ট্রাক্টর, আর ওইটা হচ্ছে টু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো যাই হোক, তো যখনই দেখবি আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি তখনই ওই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর বা ডিফল্ট কনস্ট্রাক্টর এগুলোকে কল করে দিচ্ছে। ঠিক আছে? তাহলে কনস্ট্রাক্টর কলটা অটোমেটিক্যালি হয়ে যায় যখনই আমরা অবজেক্টটা ক্রিয়েট করি তখন। অবজেক্টটা আমরা যখনই যেই মুহূর্তে অবজেক্টটা ক্রিয়েট করছি সেই মোমেন্টেই আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেল। আবার ধর যদি আমি এভাবে লিখতে চাই AOB3 is equal to A, নিয়ে OB3 ডট শো, দেখা যাক এভাবে হয় কিনা। AOB3 is equal to A, দেখেছিস? এভাবেও আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো দিস ইজ কল্ড এক্সপ্লিসিট ওয়ে অফ অবজেক্ট ক্রিয়েশন। এগুলো এক্সপ্লিসিট ওয়ে, আর এগুলো এতক্ষণ যেগুলো করছিলাম এগুলো সব শর্ট হ্যান্ড নোটেশন। এগুলো সব শর্ট হ্যান্ড নোটেশন, বুঝতে পারছিস? সব কিছু শিখে রাখ। এক্সপ্লিসিট ওয়েটা কি করলাম দেখ, OB4 নিয়ে ইকুয়ালস টু করে এখানে আমি এবার অবজেক্টটাকে ক্রিয়েট করে দিলাম, নিয়ে তারপরে OB4 এর পর ওই শো ফাংশনটা কল করছি। বুঝতে পারলি? তাহলে এইভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করি। অবজেক্ট আমরা যখনই ক্রিয়েট করছি তখনই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাচ্ছে। শুধু ব্যাপারটা কি না, অবজেক্ট ক্রিয়েশনটা দুভাবে হয়, একটা ইমপ্লিসিট অবজেক্ট ক্রিয়েশন আর একটা হচ্ছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিটের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা কনস্ট্রাক্টরটা এইভাবে কল করছি, এই দেখ অবজেক্টের নাম দিয়ে আমরা কনস্ট্রাক্টরটা এইভাবে কল করছি। বাট ইমপ্লিসিটের ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট অবজেক্টটা যখনই ক্রিয়েট করছি তখনই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাচ্ছে। সো দেয়ার আর টু ওয়েজ অফ অবজেক্ট ক্রিয়েশন। এটা কিন্তু মাথা একদম ঢুকিয়ে নে মাথার ভেতর। AOBJ ইজ ইকুয়াল টু এই যে এটাই হচ্ছে এক্সপ্লিসিট ওয়ে। ঠিক আছে? এটা হচ্ছে এক্সপ্লিসিট ওয়ে। আমি লিখে দিই, এক্সপ্লিসিট ওয়ে অফ অবজেক্ট ক্রিয়েশন or a constructor calling. explicit way of object creation মানে আমরা তখন কনস্ট্রাক্টরটাকে এক্সপ্লিসিটলি কল করছি। এইখানেও তাই, আবার এইখানেও তাই। ঠিক আছে? বাট বাকি যে প্রথম যেগুলো করেছি সেগুলো সব কিন্তু ইমপ্লিসিট ওয়েতে, সমস্ত কিছু ইমপ্লিসিট ওয়েতে। একটা অবজেক্ট আমরা যখনই কল করছি তখনই কনস্ট্রাক্টরটা কল হয়ে যাচ্ছে, ফাইন। কিন্তু আমি যদি চাই যে না সেই অবজেক্টটাকে আমি শর্ট হ্যান্ড নোটেশনে ক্রিয়েট যদি করতে না চাই, এগুলো সব শর্ট হ্যান্ড নোটেশন, বুঝলি? আমি লিখে দিচ্ছি এটা, এটা হচ্ছে শর্ট হ্যান্ড নোটেশন অফ অবজেক্ট ক্রিয়েশন। ঠিক আছে?
শর্ট হ্যান্ড নোটেশন অফ অবজেক্ট ক্রিয়েশন। এই হলো ব্যাপার, হলো। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ক্লাসের ডেফিনেশন। ক্লাসের কিছু মেম্বার ভ্যারিয়েবল থাকে, সেগুলো হচ্ছে প্রাইভেট, সেগুলো বাই ডিফল্ট সব প্রাইভেট থাকে। তার কারণ কি? ডেটা অ্যাবস্ট্রাকশন। আমি যাতে করে ক্লাসের বাইরে থেকে সেই মেম্বার ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে না পারি। ওকে, তাহলে এখানে কি হলো? সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ইফ উই ডু নট প্রোভাইড but if we do not mention the access specifier, then by default it will be considered as private. তাহলে এটা প্রাইভেট হলো। এবার যখনই প্রাইভেট কোনো মেম্বার ভেরিয়েবল থাকবে, সেগুলোকে আমরা ক্লাসের বাইরে থেকে আর অ্যাক্সেস করতে পারবো না। দেখ, আমি এখানে মেন থেকে যদি চেষ্টা করি ওটাকে অ্যাক্সেস করার, ধর ক্লাসের নেম দিয়ে আমি অ্যাক্সেস করছি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে এখানে এরর দেবে। ঠিক আছে, এটা কখনো হয় না। আচ্ছা, তাহলে এটা আমি এটা মুছেই দিলাম। আচ্ছা, যদি আমি এরকম চাই যে ওবি ডট এ, হ্যাঁ, এইটাকে ওবি ডট এ, এটার ভ্যালুটাকে আমি সেট করছি 50, দেখ এখানেও আবার এরর দেবে। এই দেখ, দেখেছিস? এই যে এখানে দিচ্ছে কেন এররটা? তার কারণ এ মেম্বার ভ্যারিয়েবলটা ছিল আমার প্রাইভেট। প্রাইভেট মেম্বার ভ্যারিয়েবলকে আমরা কখনোই ক্লাসের বাইরে থেকে এভাবে অ্যাক্সেস করতে পারবো না, সেই জন্যই এখানে এররটা দিচ্ছে। বুঝতে পারলি? আমি যদি এটাকে পাবলিক করে দিতাম, এই যে পাবলিক ডিক্লারেশনটা এখানে না রেখে যদি আমি এখানে লিখতাম, হ্যাঁ, যদি এখানে লিখতাম, তাহলে দেখ এই লাইনটা কোনো এরর দিত না। ওবি ডট এ 5 দিব্যি তখন চলতো। দেখেছিস? আর কোনো এরর দিচ্ছে না। তার কারণটাই হচ্ছে, if a member variable is declared to be public, then it can be accessed outside the body of the class definition. বাট যদি সেটা প্রাইভেট হয়, আমি তখন আর সেটাকে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। and this ensures the data abstraction property. ওকে, ডেটা অ্যাবস্ট্রাকশন প্রপার্টিটাকে এনশিওর করতে গেলে আমাকে বাই ডিফল্ট সমস্ত মেম্বার ভেরিয়েবল গুলোকে প্রাইভেট রাখতে হবে। ইট এনশিওরস দ্যাট দ্য ক্লাস মেম্বার ভ্যারিয়েবলস ক্যানট বি অ্যাক্সেসড আউটসাইড দ্য ক্লাস ডেফিনেশন। বুঝতে পারলি? ক্লাসের ডেফিনেশন আমার যখনই শেষ হয়ে গেল, তখনই প্রাইভেট মেম্বার ভেরিয়েবল গুলোর ভিজিবিলিটিটা শেষ হয়ে গেল। আমি তখন ক্লাসের বাইরে থেকে মেম্বার ভ্যারিয়েবল গুলোকে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। সেই জন্যই দেখ আমরা ওবি ডট শো কল করছি। এই যে অবজেক্টের নাম দিয়ে আমরা শো ফাংশনটা কল করছি, শো ফাংশনটা ইটসেলফ কিন্তু আমার সেই মেম্বার ভ্যারিয়েবলটাকে ডিসপ্লে করছে, সেটা ভালো কথা। আর ডিরেক্টলি আমরা কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারছি না। বুঝতে পারছিস কি বললাম আমি? যে এই যে এখানে মেম্বার ভ্যারিয়েবলটা প্রাইভেট ছিল, that is why it cannot be accessed outside the class definition directly. আমি যখনই এখানে লিখতে যাব যে ob.a is equal to 100, এটা যখনই লিখতে যাব তখনই আমার ওখানে এরর দিচ্ছে। তাহলে এররটা কেন দিচ্ছে? তার কারণটা হচ্ছে আমি একটা প্রাইভেট মেম্বার ভ্যারিয়েবলকে ওর ভিজিবিলিটিটাকে ভিজিবিলিটিটাকে ওর দিকে মানে কনসিডার না করে ক্লাসের বাইরে থেকে আমরা অ্যাক্সেস করছি। ওর ভিজিবিলিটিটা কিন্তু একদম ফিক্সড, স্ট্রিক্টলি উইদিন দ্য ক্লাস ডেফিনেশন। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা শুধু লিখে দিচ্ছি যে এই যেই স্টেটমেন্টটা ভুল সেটাই দেখানোর জন্যই আমি লিখলাম। ভুল লাইনটাকে আমি ওখানে কমেন্ট আউট করে দিয়েছি। তা শুধু মনে রাখবি যে কেন এটা ভুল, কারণ ওই যে member variable A was declared to be private. Member variable A was declared to be private. Okay, that is why it cannot be accessed outside the class definition directly. ঠিক আছে, member variable A was declared to be private, that is why it cannot be accessed outside the class definition directly, and this ensures the data abstraction property. এই যেখানে আমি লিখলাম if the
access specifier is not mentioned, then it is taken to be private by default. বুঝতে পারলি? বাই ডিফল্ট ওটা প্রাইভেট নেয়। আর প্রাইভেট মেম্বার ভ্যারিয়েবল গুলোকে কখনোই আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না। and this ensures data abstraction property. Okay, this ensures data abstraction. The data abstraction মানে কি, ইউজারের কাছ থেকে আমরা মেম্বার ভ্যারিয়েবল গুলো পুরোপুরি হিডেন রাখছি। অ্যাবস্ট্রাকশন মানে কি, একটা হিডেন লেয়ার তৈরি করে দেওয়া, আমি যাতে ওটার ওপর মানে কেউ অ্যাক্সেসিবিলিটি না থাকে, ওর অ্যাক্সেসিবিলিটি যাতে করে স্ট্রিক্টলি একদম ক্লাসের ভেতরেই থাকে, সেই জন্য। তো এইগুলোকে বলা হচ্ছে আমার অ্যাক্সেস স্পেসিফায়ার। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে এই অবধি বোঝা গেল দুজনের? হ্যাঁ হ্যাঁ। তো এই হলো আমার কনস্ট্রাক্টর ওভারলোডিং। আচ্ছা, এবার আমরা ডিস্ট্রাক্টরও লিখতে পারি। ঠিক কনস্ট্রাক্টরের যা কাজ, কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে একটা অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেট করে দেওয়া। তো মেমোরিটা কোথায় অ্যালোকেট করবে? অবভিয়াসলি র্যামে, প্রাইমারি মেমোরিতে অ্যালোকেট করবে। এবার যখন আমার কাজ শেষ হয়ে যাবে, মানে আমার যখন অবজেক্টের কাজটা শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? সেই জায়গাটাকে আবার ডিঅ্যালোকেট করে দেবো। ডিঅ্যালোকেট করে দিলে কি হবে? আমরা কি করে বুঝবো যে ডিস্ট্রাক্টর কল প্রিন্ট করে দিলাম? এখানে ডিস্ট্রাক্টর, উই ডোন্ট হ্যাভ টু কল দ্য ডিস্ট্রাক্টর এক্সপ্লিসিটলি। আমাদের কাউকে ডিস্ট্রাক্টর কল করতে হয় না, কোনো অবজেক্টের জন্যই ডিস্ট্রাক্টর কল করতে হবে না। হ্যাঁ, আমার যে কটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, দেখ 5খানা অবজেক্ট ক্রিয়েট করেছি, শেষে গিয়ে 5খানা ডিস্ট্রাক্টরই কল করবে। দেখ 5টা অবজেক্ট ক্রিয়েট করেছি তো আমরা, ওবি থেকে শুরু করে OB4 অবধি, তাহলে 5বার ডিস্ট্রাক্টরটা কল করবে। তার মানে এই মেসেজটা আমার কাছে 5বার প্রিন্ট হবে। ওই দেখ, দেখেছিস 5বার ডিস্ট্রাক্টর কল করছে। আমাকে কিন্তু কল করতে হচ্ছে না। দেখ, আমরা কোথাও কোনো ডিস্ট্রাক্টর কল করিনি। ডিস্ট্রাক্টর কল করা যায় না, রেদার ডিস্ট্রাক্টরকে আমরা কিছুভাবেই কল করতে পারি না। ওয়্যারএজ কনস্ট্রাক্টরকে আমরা এরকম এক্সপ্লিসিটলি কল করেছিলাম, বা অবজেক্ট ক্রিয়েশনের সময় কনস্ট্রাক্টর কল হয়ে গেছিল। বা ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে একদমই কোনো রকম কল করার রাস্তা নেই। We don't have to call the destructor by ourselves. ওকে, তাহলে কখন কল হয়? যখন একটা অবজেক্টের কাজ পুরোপুরি শেষ হয়ে যায়। তো পুরোপুরি শেষ হওয়া বলতে ওকে কিন্তু একদম মানে এই মেনের যে কার্লি ব্রেসটা, এটার আগে অবধি ওয়েট করতে হবে। ধর আমি বললাম, এরপর আমি আরেকটা ওবি ডট শো কল করলাম। তার মানে কি বলতো, এই যে আমি এখানে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম ওবি, সেখানে এটা গিয়ে আবার এখানে ইউজ হলো। এবার যদি কারো মনে হয় যে এখানে শোটা এক্সিকিউট করে দেওয়ার পরই ডিস্ট্রাক্টর কল হবে, তা কিন্তু নয়। এই দেখ, দেখেছিস 1 2 3 4 5, 5বারই ডিস্ট্রাক্টর কল হচ্ছে, কিন্তু একদম মেনটা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে। তো ধর আমি এখানে মেনটা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা মেসেজ প্রিন্ট করলাম, all objects finished execution। ধরে এরকম একটা ছোট্ট মেসেজ দিলাম। আমি দেখতে চাইছি যে কোন পয়েন্টে গিয়ে ডিস্ট্রাক্টরটা কল হয়। শো ফাংশন কল করে দেওয়ার পরে কি হবে? না, কারণ তোরা তো আউটপুট গুলো দেখতেই পেলি। শো ফাংশন কল করার পর আমাকে এ এর ভ্যালু গুলো পরপর শো করলো। হ্যাঁ, তারপর দেখ ঠিক ডিস্ট্রাক্টর কল করার আগের মুহূর্তে দেখাচ্ছে অল অবজেক্টস ফিনিশড এক্সিকিউশন। তারপরে আমার ডিস্ট্রাক্টর গুলো কল হলো। তার মানে কি, মেনের একদম যে লাস্ট লাইনটা, সেইটাকে এক্সিকিউট করবে, তারপর ডিস্ট্রাক্টর গুলোকে কল করবে। বুঝতে পারলি? সো the functionality of a destructor is to deallocate the memory which was allocated by the constructor during object creation time. ঠিক যেই মেমোরিটাকে কনস্ট্রাক্টর অ্যালোকেট করেছিল অবজেক্ট ক্রিয়েট করার সময়, সেই মেমোরিটাকেই ডিস্ট্রাক্টর এবার ডিঅ্যালোকেট করে দিচ্ছে। হলো? এবং সেটা করবে কখন? একেবারে মেনের পুরো লাস্ট যে স্টেটমেন্টটা,
লাস্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার পর তারপরে কল করবে। ওকে, তাহলে আমি এখানে লিখে দিই যে দিস ইজ এক্সিকিউটেড আফটার দ্য লাস্ট স্টেটমেন্ট of main gets done. Okay, this is executed, but this is called বলি, destructor is called. Destructor is called after the last statement of the main gets executed. ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে ডিস্ট্রাক্টরটা আমরা যেখানেই লিখি না কেন, হ্যাঁ, কারোর যদি মনে হয় যে আমি ডিস্ট্রাক্টরটা সবার শেষে লিখবো না, আমি শো ফাংশনটাকে আগে দেবো, যা খুশি লেখ, যেই অর্ডারে খুশি লেখ, অর্ডার কিচ্ছু ম্যাটার করে না। শুধু কি ম্যাটার করে না, ওই মেন ফাংশনের মধ্যে আমি যা যা লিখেছি ওই লাস্ট স্টেটমেন্টটাকে এক্সিকিউট করার পর তবেই কিনা আমার ডিস্ট্রাক্টরগুলো কল হবে। আমি আগে পরে সিকোয়েন্স চেঞ্জ করলেও কোনো হবে না। অনেকে হয়তো ভাববে যে না, ডিস্ট্রাক্টরটা আমি আগে লিখবো, তারপরে আমি শো ফাংশনটা লিখি, এটা করলে হয়তো ডিস্ট্রাক্টরটা আগে কল হবে না, পরে কল, এসব হয়তো অনেকে উল্টোপাল্টা জিনিস ভাবতে পারে। সেই জন্য আমি বললাম সিকোয়েন্সের ওপর কিচ্ছু যায় আসে না। আমি চাইলে ডিস্ট্রাক্টরটাকে শুরুতেও দিয়ে দিতে পারি, কনস্ট্রাক্টটা শুরু হওয়ার আগেও আমি ডিস্ট্রাক্টর দিয়ে দিতে পারি, যেখানেই লিখি না কেন, প্লেস ম্যাটার করে না। ম্যাটার শুধু কি করে, যখন দেখবি এক্সিকিউশনটা পুরো শেষ হয়ে গেল মেনের, আর কিচ্ছু বাকি নেই শেষ হতে, তখন আমার শুধু ডিস্ট্রাক্টরটাকে কল করবে। দেখেছিস? সেজন্য আমি সামনে, আগে, পরে, মাঝে, যেখানে খুশি লিখি না কেন, কল কিন্তু হবে একমাত্র মেন ফাংশনটা শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে। মেনের লাস্ট স্টেটমেন্টে এক্সিকিউট হয়ে যাবে, হ্যাঁ, তারপর ডিস্ট্রাক্টরটাকে অটোমেটিক কল করে দেবে। আমি যদি ইচ্ছে হয় আমি ডিস্ট্রাক্টর শুরুতেও লিখতে পারি, আমি মাঝেও লিখতে পারি, যেখানে খুশি সেখানে লিখি না কেন। অনেকে হয়তো ভাববে যে না, আমি ডিস্ট্রাক্টরটা শেষে লিখেছিলাম তো ওই জন্য শেষে কল হচ্ছে। একদমই না, আমি শুরুতেও লিখতে পারি, আমি মাঝেও লিখতে পারি, যেখানেই লেখ না কেন ওই আউটপুট একই দেখবি, সব সময় ডিস্ট্রাক্টর শেষে গিয়ে কল হচ্ছে। ওকে, তাহলে ডিস্ট্রাক্টর কিন্তু কখনো ওভারলোড করা যায় না। আচ্ছা, কেন বলতো ডিস্ট্রাক্টর ওভারলোড করা যায় না কেন? আমরা তো কনস্ট্রাক্টর ওভারলোড করে দেখালাম, তাই না? তাহলে আমরা ডিস্ট্রাক্টরকে কেন ওভারলোড করতে পারবো না? তার কারণ আর কিছুই না, ডিস্ট্রাক্টর কোনো প্যারামিটার নেয় না। আমি যদি এখানে টুক করে একখানা ইনটেক্স দিয়ে দিই, এক্ষুনি এরারটা খাবে। ওকে, ডিস্ট্রাক্টর কখনো প্যারামিটার নেয় না। আর যেহেতু ডিস্ট্রাক্টর প্যারামিটার নেয় না, সেই জন্যই আমরা ডিস্ট্রাক্টরকে ওভারলোড করতে পারি না। Okay, destructor cannot be overloaded. Why? Because destructor does not take any parameter. যদি প্যারামিটার না নেয় তাহলে আর ওভারলোডিংটা কিসের উপর বেস করে করব আমি? আমার যদি প্যারামিটার থাকে তবে তো সেই নাম্বার অফ প্যারামিটার, টাইপ অফ প্যারামিটার, অর্ডার অফ প্যারামিটার, সেইগুলোকে ভ্যারি করিয়ে করিয়ে আমরা ওভারলোডিং এ যেতে পারি। বাট যদি কোনো প্যারামিটার নাই নেয় তাহলে আর ওভারলোডিং করার প্রশ্নটা আসছে কোত্থেকে? So destructors cannot be overloaded because it does not take any parameter. বুঝতে পারলি কি বলছি? সেই জন্য এইসব কনফিউজিং জিনিস যদি মাথাতেও আসে, আমি দেখিয়ে রাখলাম যে আমি যদি শুরুতেও লিখি, বা যদি মাঝেও লিখি, বা শেষেও লিখি, যেখানেই লিখি না কেন, ডিস্ট্রাক্টর সব সময় কল হবে অ্যাট দ্য এন্ড। আমার সব কটা অবজেক্টের মানে ফাংশন যখন ফুরিয়ে যাবে, আর কোনো অবজেক্ট যখন কাজে লাগবে না, তখন আমার ডিস্ট্রাক্টর গুলো পরপর অটোমেটিক কল হয়ে যাবে। We don't have to bother about them. We don't have to bother about calling the destructor. We can call the constructor explicitly, এই যে আমরা কনস্ট্রাক্টর কল করেছিলাম এক্সপ্লিসিটলি, সেটা ঠিক আছে, বাট ডিস্ট্রাক্টর কখনোই আমরা এক্সপ্লিসিট কল করতে পারি না। ডিস্ট্রাক্টর এক্সপ্লিসিট কল করতে আমরা পারি না, এবং ডিস্ট্রাক্টর কোনো প্যারামিটারও নেয় না। And that is why destructors cannot be overloaded. Only constructors can be overloaded because the constructor can take several parameters. হ্যাঁ, ধর আমি এখানে একটা লিখেছি ইন্ট ফ্লোট, আরেকটা লিখলাম ফ্লোট ইন্ট, এরকম অর্ডারটাকে ঘুরিয়ে দিয়েও আমরা কনস্ট্রাক্টর ওভারলোড করতে পারি। বাট যদি কেউ কোনো প্যারামিটার নাই নেয় তাহলে আমি ওভারলোডিংটা কার ওপর বেস করে করব?
ওভারলোডিং মানেই তো কম্পাইল টাইম পলিমরফিজম, আর কম্পাইল টাইম পলিমরফিজম মানেই তো প্যারামিটারের ওপর ডিপেন্ড করছে, যে প্যারামিটারগুলো আমরা কি কি নিচ্ছি, টাইপ অফ প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার, অর্ডার অফ প্যারামিটার। এখন যদি কেউ বলে যে না আমরা কোনো প্যারামিটারই নেব না, তাহলে আমি আর ওভারলোডিং এর প্রশ্নটা আসে কোথা থেকে, তাই না? তাহলে এই হচ্ছে আমার কনস্ট্রাক্টর, ওভারলোডিং, ডিস্ট্রাক্টর। এই পোর্শনটা বোঝা গেল? আচ্ছা, এবার পরেরটায় যাচ্ছি, দেখ ভালো করে। আচ্ছা, এবার ধর আমি একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট এ, আর একটা ভ্যারিয়েবল নিলাম কনস্ট্যান্ট ইন্ট সি। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল নিলাম আর একটা নর্মাল ভ্যারিয়েবল নিলাম। এইবারে আমি এখানে একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখছি। সেই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে আমি ইনিশিয়ালাইজ করছি কিভাবে, দেখ। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়ালাইজ করছি a is equal to 10, c is equal to 20। ঠিক আছে, ওহো x আছে তো, তাহলে x দিয়ে দিই, c equal to 2। এই হলো মেন। অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করার সময় আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু পাস করে দিলাম, আর এখান থেকে লিখছি ob.show। এই হলো, এই হলো। দেখা যাক চলে কি না এটা। দেখ এরারটা কি বলছে, দেখ এরারটা বলছে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি মেম্বার। রিড অনলি মেম্বারটাকে, রিড অনলি মেম্বার কোনটা? ওহো আমি এখানে পাবলিক দিইনি, পাবলিক এটাই লিখি। এবার এরার দেয় কিনা দেখি, দাঁড়া। হ্যাঁ, এরারটা দিচ্ছে, এরারটা বলছে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি মেম্বার, এটা দেখানোর জন্যই আমি লিখলাম। যখনই দেখবি কোনো একটা মেম্বার ভ্যারিয়েবলকে আমরা কনস্ট্যান্ট করে দিয়েছি, তখন আমরা কোনো ভ্যালুকে, মানে এর ভ্যালুটাকে কোনো মেথডের মধ্যে এরকম করে অ্যাসাইন করতে আমরা পারবো না। বুঝতে পেরেছিস? যখনই আমরা কোনো একটা কনস্ট্যান্ট মেম্বার ভ্যালু করে দেবো, একটা কনস্ট্যান্ট মেম্বার যদি করে দেওয়া হয়, ঠিক যেই লাইনে আমরা ডিক্লেয়ার করছি সেই লাইনেই ওকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। সেই স্টেটমেন্টটার মধ্যে const int c is equal to 2, সেটা করলে ঠিক আছে। এবার দেখ ওই দেখ, ঠিক আছে। তাহলে বুঝতে পারলি আমি কি বললাম? যখনই কোনো একটা মেম্বার ভ্যারিয়েবলকে আমরা কনস্ট্যান্ট করে দেবো, তো সো দ্যাট মিনস দ্য মেম্বার ভ্যারিয়েবল ইজ রিড অনলি। রিড অনলি মেম্বার ভ্যারিয়েবল যদি হয়, তাহলে তার ভ্যালুকে আমরা কোনো মেম্বার মেথডের ভেতর থেকে সেট করতে পারবো না। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? যেটা হচ্ছে কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবল। A constant member variable, it should be initialized at the time of declaration, and once its value is initialized, it cannot be changed from any function। তাহলে বুঝতে পারলি এখানে আমি কি লিখলাম, যে আর রিড অনলি মানেই কনস্ট্যান্ট, এই রিড অনলিও যা কনস্ট্যান্টও তাই। A constant member variable must be initialized at the time of declaration। ঠিক আছে, এই যে its value can never be changed or set। এর ভ্যালুকে আমরা চেঞ্জও করতে পারবো না, সেটও করতে পারবো না within any
আদার মেম্বার ফাংশনস। বুঝতে পারলি? তাহলে কি বললাম? কোনো একটা পার্টিকুলার মেম্বার ভ্যারিয়েবলকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, তাহলে ঠিক যেই লাইনে মানে যেই স্টেটমেন্টে আমরা ভ্যারিয়েবলটাকে এরকম ডিক্লেয়ার করছি, সেই স্টেটমেন্টেই তাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এবং একবার ইনিশিয়ালাইজ হয়ে যাওয়ার পর আমি কিন্তু আর ওটাকে চেঞ্জ করতে পারবো না। দেখ, আর চেঞ্জ করতে পারবো না ওটাকে। দেখেছিস? এটা কিন্তু পরিষ্কার এরার। সেজন্য এইটা কখনো করবি না। হলো? আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে আমরা কোনো একটা মেথডকেও কনস্ট্যান্ট করতে পারি। দেখ, ভয়েড সেট কনস্ট, এর পাশে আমি লিখে দিলাম কনস্ট। আমরা একটা মেম্বার মেথডকে যদি কনস্ট্যান্ট করে দিই এরকম, তাহলে কি হবে? এই যে মেথডটা হলো, সেই মেথডটা শুধুমাত্র রিড অনলি ফাংশন হবে। মানে এ শুধু কোনো একটা ভ্যালুকে রিডই করতে পারবে, কোনো মেম্বার ভ্যারিয়েবলের ভ্যালুকে রিডই করতে পারবে, কিন্তু মডিফাই করতে পারবে না। ধর আমি লিখলাম a++, লিখলাম, বা আমি এটাকে চেঞ্জ করে 100 লিখলাম, একই ব্যাপার। a++ লেখ, যা খুশি লেখ, মোট কথা একটা কনস্ট্যান্ট মেথড যদি আমরা লিখি, আমি তার মধ্যে কোনো মেম্বার ভ্যারিয়েবলের ভ্যালুকে আর চেঞ্জ করতে পারবো না। তো ধর আমি এখানে ob.set ফাংশনটাকে কল করলাম, ঠিক আছে? তাহলে দেখ এখানে এরারটা কি দিচ্ছে, দেখ এইটা ঠিক এই লাইনেই এরারটা দিচ্ছে, অ্যাসাইনমেন্ট অফ মেম্বার ইন রিড অনলি অবজেক্ট। এই যে মেথডটা, সেটাই হয়ে গেল একটা কনস্ট্যান্ট মেম্বার মেথড। একটা কনস্ট্যান্ট মেম্বার মেথড কখনো কোনো মেম্বার ভ্যারিয়েবলের ভ্যালুকে চেঞ্জ করতে পারে না। ও শুধু রিড করতে পারে, ও শুধু রিড করতে পারে। আমি যদি বলি তুমি এর ভ্যালুটাকে আমাকে রিড করে বলে দাও, সেইটাও পারবে, কিন্তু এর ভ্যালুটাকে চেঞ্জ করতে গেলেই ও তখন আর পারছে না করতে সেটা। বুঝতে পারলি? এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছে। এই যে এর ভ্যালুটা এখানে কত ছিল, 50 না কি একটা ছিল জানো? হ্যাঁ, 50 পাস করেছিলাম, 50 প্রিন্ট করে দিল। হলো? তাহলে কনস্ট্যান্ট মেম্বার মেথড is a read only method, okay, that can only access or read the value of a member variable, but it cannot update or modify its value. তাহলে একটা গোটা মেথডকেই কিন্তু আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে দিতে পারি। কিভাবে? ওই যে রাউন্ড ব্র্যাকেটটা আছে, তারপরে কনস্ট কথাটা লিখলেই সেটা একটা কনস্ট্যান্ট মেম্বার মেথডে পরিণত হলো। বুঝতে পারলি? A constant member method cannot change. এই যে a constant method cannot update the value of a member in the class. একটা কনস্ট্যান্ট মেথড কখনোই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারে না। তাহলে কি পারে? ও শুধু রিড করতে পারে। ইট ক্যান অনলি রিড, ইট ক্যান অনলি রিড or access the value. অ্যাক্সেস করা মানেই যে সেটাকে চেঞ্জ করতে হবে তা কিন্তু নয়, ইট ক্যান অনলি রিডই বলি। কারণ অ্যাক্সেস করা মানে ভাবি যে সেটাকে হয়তো আমরা চেঞ্জ করতে যেতে পারি, তা কিন্তু নয়। বুঝতে পারলি? এইবার যদি আমরা এমন চাই যে কনস্ট্যান্ট মেম্বার মেথড যেটা আছে তার মধ্যে থেকে জোর করে ফোর্সফুলি কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা ভ্যালু চেঞ্জ করতে চাই, এরকম যদি চাই যে কোনো একটা কনস্ট্যান্ট মেম্বার মেথডের ভেতর থেকে একটা মেম্বার ভ্যারিয়েবলের ভ্যালুকে ফোর্সফুলি যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি করব? সেইটাকে এবার আমরা মিউটেবল করে দেব। মিউটেবল একটা কিওয়ার্ড। এবার যদি আমি এটা লিখি a is equal to 100, অ্যাবসলিউটলি এবার চলবে। এবারে আর কোনো সমস্যাই হবে না। সেট ফাংশনটা কল করব, সেট ফাংশনটা কল করার পর ওটা 100 হয়ে যাবে। এই দেখ, দেখেছিস? আর কোনো সমস্যা হচ্ছে না। বোঝা গেল কি বললাম? তাহলে আমি কি বললাম? if a constant member method has to change the value of a particular variable of that member of that class forcefully কোনো একটা ভ্যালুকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন সেটাকে মিউটেবল করতে হবে।
না, মিউটেবল কিওয়ার্ডটার কাজ কি? আমরা যদি কোনো একটা ভ্যারিয়েবলকে মিউটেবল কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করে দিই, তাহলে কি হবে? সেটা ভ্যালুকে কনস্ট্যান্ট মেথডের মধ্যে থেকেও আমরা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? We can change the value of a member variable of a class. We can change the value of a member variable of a class within a constant member method if the variable is declared to be mutable. যদি মিউটেবল হয় তাহলে পারবো। এই ভ্যারিয়েবলটাকে আমরা মিউটেবল করেছি, সেই জন্যই আমরা কনস্ট্যান্ট মেম্বার মেথডের মধ্য থেকে ওটাকে চেঞ্জ করতে পারলাম। হয়েছে? বুঝতে পারছিস? ক্লিয়ার হলো? এইবার আমরা কনস্ট্যান্ট অবজেক্টও ক্রিয়েট করতে পারি। ভালো করে দেখ, এতক্ষণ আমি কিন্তু অবজেক্টটাকে কনস্ট্যান্ট করিনি। এইবার আমি ওবিসি করে দিলাম। ওবিসি, সি ফর কনস্ট্যান্ট। নামটা একই রাখছি ওবি, শুধু একটা সি যোগ করে দিলাম কনস্ট্যান্ট অবজেক্টের জন্য। তাহলে কনস্ট এবি, এবি হচ্ছে ক্লাসটার নাম, ও ওবিসি। আচ্ছা, যদি একটা কনস্ট্যান্ট অবজেক্ট আমি ক্রিয়েট করি, তাহলে ব্যাপারটা হচ্ছে সেই কনস্ট্যান্ট অবজেক্টের থ্রু দিয়ে আমি কনস্ট্যান্ট মেথডগুলোকে কল করতে পারবো। বাট নন কনস্ট্যান্ট যে মেথডগুলো আছে সেগুলো আর কল করতে পারবো না। দেখ, এক্ষুনি এখানে এরার দেবে। ওই দেখ, দেখেছিস? কেন বলতো? কনস্ট্যান্ট অবজেক্ট মানে আমরা কি এক্সপেক্ট করি? তার ভ্যালুগুলো সবসময় ফিক্স থাকবে। কিন্তু আমরা যদি কনস্ট্যান্ট অবজেক্টের থ্রু দিয়ে একটা নন কনস্ট্যান্ট মেথডকে অ্যাক্সেস করি, মানে ইনভোক করি, এমনও তো হতে পারে যে সেই নন কনস্ট্যান্ট অবজেক্ট, মানে সেই নন কনস্ট্যান্ট মেথডটার ভেতর আমি কোনো একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করে দিলাম, এমনও তো হতে পারে। তখন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ভায়োলেট করে যাবে, কনস্ট্যান্ট অবজেক্টের প্রপার্টিটা ভায়োলেট করে যাবে। কনস্ট্যান্ট অবজেক্ট মানেই হচ্ছে once its value is set to some values, মানে once its variables are set to certain values, they cannot be changed. এবার কনস্ট্যান্ট অবজেক্ট দিয়ে আমি যদি কোনো কনস্ট্যান্ট মেথড কল করি, সেটা ঠিক আছে। কনস্ট্যান্ট মেথড কল করলে ঠিক আছে, কারণ কনস্ট্যান্ট মেথড শুধুমাত্র একটা রিড অনলি ফাংশন। সে চেঞ্জ করতে পারবে যদি কোনো মিউটেবল ডেটা মেম্বার থাকে তাহলে। বাট আমি তো এখানে এ প্লাস প্লাস এরকম বা অন্য কোনো ভ্যারিয়েবলকেও আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারি, তাই না? সেটা যদি হয় তাহলে কি হচ্ছে, কনস্ট্যান্ট অবজেক্টের প্রপার্টিটা ভায়োলেট করে যাচ্ছে, কনস্ট্যান্ট অবজেক্টের প্রপার্টি ভায়োলেট করে যাচ্ছে। সেই জন্য আমি এখানে দেখ এরার দিচ্ছি। তার কারণটা কি? ওবিসি এটা ছিল একটা কনস্ট্যান্ট অবজেক্ট। ইউজিং আ কনস্ট্যান্ট অবজেক্ট we can only call the constant methods, but we cannot call the non-constant member methods. Why? Because the non-constant member methods may try to change the values of the member variables of the class. So the features of the constant objects get violated. তাহলে আমি কি বলবো? Using constant objects, we can only call the constant member methods. Using constant objects, we can only call the constant member methods, not the non-constant methods. বুঝতে পারলি? তাহলে কনস্ট্যান্ট দিয়ে কত কিছু হয়। প্রথমে কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবল দেখালাম। কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবলটা কি বললাম? যে যেই লাইনে আমি ডিক্লেয়ার করছি সেই লাইনেই ওর ভ্যারিয়েবলটাকে, সেই লাইনেই ওর ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই তো? এটা দেখালাম। আচ্ছা, তারপর কি বললাম? কনস্ট্যান্ট মেম্বার মেথড, এটা হচ্ছে রিড অনলি মেথড। এ কি করে? শুধু এর ভ্যালুগুলোকে রিড করতে পারে।
একটা কনস্ট্যান্ট মেম্বার মেথড শুধুই এর ভ্যালুগুলো রিড করতে পারে। আর যদি আমি ফোর্সফুলি কোনো একটা ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মিউটেবল করতে হবে। এই যে, ঠিক আছে। আরেকটা কি বললাম? কনস্ট্যান্ট অবজেক্ট। কনস্ট্যান্ট অবজেক্ট দিয়ে শুধুই কনস্ট্যান্ট মেথডগুলোকেই আমরা কল করতে পারবো। বাট যেগুলো নন কনস্ট্যান্ট মেথড সেগুলোকে আমরা কল করতে পারবো না। তার কারণ কি? কনস্ট্যান্ট অবজেক্টের প্রপার্টি তো ভায়োলেট হয়ে যাবে। বুঝতে পারলি? আচ্ছা, এবার কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করার আরো একটা ওয়ে আছে। ধর যদি আমি এখানে সি এর ভ্যালুটাকে 2 এটা যদি করতে না চাই তখন আমি কি করব? এখানে কোলন দেব, কোলনটা দিয়ে সি এর ভ্যালুটা 2 এইভাবে লিখবো আমরা। বুঝতে পারছিস? এইভাবেও আমরা লিখতে পারি। ও আচ্ছা, শো এর জন্য এরার দিচ্ছে না। আচ্ছা, এগুলোকে আমি তুলে দিলাম। তাহলে কি বললাম? কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবলটাকে আমরা এইভাবেও ইনিশিয়ালাইজ করতে পারি। মাথায় রাখিস কিন্তু, যে শুধুই যে বললাম যে যেই লাইনে ডিক্লেয়ার করছি সেই লাইনে ইনিশিয়ালাইজ তা নয়, আমি এখানেও করতে পারি। হ্যাঁ, এখানেও করতে পারি। আবার তোর যদি মনে হয় যে আমি এ এর ভ্যালুটাকেও এখানে ইনিশিয়ালাইজ করব, আমি সেটাও করতে পারি। তাহলে কনস্ট্রাক্টরের ভেতর আমরা কিছু নাও লিখতে পারি। এগুলো সব স্টাইল এক একটা। ওই দেখ, এ এর ভ্যালু সি এর ভ্যালু আমরা পাশে ইনিশিয়ালাইজ করলাম, দেখেছিস? এটাও কিন্তু হয়। কিন্তু কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবল যদি থাকে তাহলে আমাকে কনস্ট্রাক্টরের পর একটা কোলন দিবি, সিঙ্গেল একটা কোলন দিয়ে তারপরে ভেরিয়েবলের নাম লিখে রাউন্ড ব্র্যাকেটের মধ্যে সেটাকে ইনিশিয়ালাইজ করে দিবি। ঠিক আছে? আমি ভেতরে তখন কোনো কিছু নাও লিখতে পারি। একটা কনস্ট্রাক্টরের পর এরকম সিঙ্গেল কোলন দিয়ে আমরা কাজগুলো করতে পারি। We can initialize the value of a constant member variable এই যে after the list of parameters। ঠিক লিস্ট অফ প্যারামিটার্স এর পর একটা কোলন দিলাম, কোলন দিয়ে এরকম পরপর পরপর কমা দিয়ে আমরা ভেরিয়েবল গুলোকে লিখতে পারি। বুঝতে পেরেছিস? দেখ, বুঝতে গেল? বোঝা গেল এই অবধি কি কি বললাম? যে কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবলটাকে হয় আমরা যেখানে ইনিশিয়ালাইজ করেছি সেখানেই ইকুয়াল টু সাইন দিয়ে করে দিবি, আর নইলে এখানে। এবার ধর যদি দুটোই করা হয় তাহলে কোনটা থাকবে বলতো? শেষে সি এর ভ্যালুটা 200 থাকবে নাকি 2 থাকবে? এরকম যদি করি 200 থাকবে না 2 থাকবে? কিরে, আছিস তো? হ্যাঁ, 200 থাকবে না 2 থাকবে? কি মনে হচ্ছে সি এর ভ্যালুটা? 2 থাকবে, 2 থাকবে। দেখেছিস? 2 থাকছে। ওকে, আমি যদি এখানে 20 দিতাম তাহলে ওই 20 থাকতো, 200টা আর থাকতো না। তার কারণ কনস্ট্রাক্টরটা যেই মুহূর্তে কল হচ্ছে সেই মুহূর্তেই সি এর ভ্যালুটাকে সেট হয়ে যাচ্ছে। আর এটা ছিল আমার ক্লাসের ডেফিনেশনের ভেতর। তো যাই হোক, আমার যে শুধু মনে রাখতে হবে, if a member variable is declared to be constant then its value should be initialized at the time of declaration, আর নইলে এই যে এইভাবে, এভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। ইভেন এভাবে আমরা নন কনস্ট্যান্ট যেগুলো নর্মাল অন্যান্য যে ভ্যারিয়েবল গুলো আছে সেগুলোকেও আমরা এরকম কোলন দিয়ে পরপর পরপর লিখে যেতে পারি। ধর এখানে আমি বললাম একটা আছে ইন্ট এ, আরেকটা আছে কনস্ট্যান্ট ইন্ট সি, ঠিক আছে? আরেকটা আছে মিউটেবল ইন্ট এম, ঠিক আছে? পাবলিক সেকশনে এলাম, এ ডিফল্ট কনস্ট্রাক্টর, এর ভ্যালুতে দিলাম 1,
সি এর ভ্যালুতে দিলাম 2, এম এর ভ্যালুতে দিলাম 3, আর ভেতরে শুধুই এখানে লিখলাম যে def cons called। এই হলো। আচ্ছা, এবার আমি এখানে void incr বলে একটা ফাংশন কল করছি, ইনক্রিমেন্ট। এইটাকে প্লাস প্লাস করলাম, ঠিক আছে। সিটাকে প্লাস প্লাস করতে পারবো না কারণ যেহেতু কনস্ট্যান্ট ছিল। এমটাকেও প্লাস প্লাস করলাম, ঠিক আছে। সেভ করে নিই এটা। তাহলে কি করলাম, এটাকে প্লাস প্লাস করলাম, এটা কিন্তু নর্মাল একটা ইন্টিজার ভ্যারিয়েবল ছিল। আচ্ছা, এমটাকে প্লাস প্লাস করলাম, এমটা ছিল মিউটেবল। সিটাকে প্লাস প্লাস করা যাবে না, সেজন্য আমি ওর মধ্যে আর গেলামই না। এ এর একটা অবজেক্ট বানালাম। এবার অ্যাড incr ফাংশনটাকে কল করলাম আর শো ফাংশনটা কল করলাম, ঠিক আছে। আমি কিন্তু কনস্ট্যান্ট অবজেক্ট বানাইনি, শুধু একটা কনস্ট্যান্ট মেম্বার ভ্যারিয়েবল রেখেছি আর ইনক্রিমেন্ট ফাংশন রেখেছি, ঠিক আছে। ইনক্রিমেন্ট ফাংশনে তো কোনো সমস্যা নেই, ওটা নর্মাল একটা ফাংশন। এই যে এ, সি আর এম সব কটা ভ্যালুকে প্রিন্ট করে দিল। এ এর ভ্যালু 2, সি এর ভ্যালু 2, এম এর ভ্যালু 4। এ এর ভ্যালু 2, এই যে ইনক্রিমেন্ট হয়ে গেছে, সি এর ভ্যালুও 2 আর এমটা হয়ে গেল 4। বুঝতে পারলি? এইভাবেও কিন্তু আমরা কনস্ট্রাক্টরের মধ্যে থেকে ইনিশিয়ালাইজ করতে পারি। সব সময় যে আমাকে কনস্ট্রাক্টরের বডির ভেতর থেকে ইনিশিয়ালাইজেশন গুলো করতে হবে তা কিন্তু নয়। আমি কনস্ট্রাক্টরের পর এরকম একটা সিঙ্গেল কোলন দিয়েও ইনিশিয়ালাইজেশন গুলো করতে পারি, কেমন? আচ্ছা, এইবার ধর যদি আমি এটাকে কনস্ট্যান্ট মেথড করে দিই, কনস্ট্যান্ট মেথড যদি করে দিই তাহলে কি হবে? কনস্ট্যান্ট মেথড মানে ওটা একটা রিড অনলি মেথড। রিড অনলি মেথড কি পারে? শুধু মেম্বার ভ্যারিয়েবল গুলোকে রিড করতে পারে, কিন্তু যদি আপডেট করতে হয় তাহলে মিউটেবল করতে হবে। সুতরাং এম প্লাস প্লাস স্টেটমেন্টের মধ্যে কোনো এরার নেই। এরার কোথায় দেবে বলতো? এ প্লাস প্লাস এর মধ্যে। দেখ, ওই দেখ, দেখেছিস? এ প্লাস প্লাস এর মধ্যে এরারটা দিচ্ছে, কি বলছে? ইনক্রিমেন্ট অফ মেম্বার ইজ রিড অনলি ইন রিড অনলি অবজেক্ট। এটা ছিল একটা নর্মাল ইন্টিজার ভ্যারিয়েবল, সেটাকে আমরা কখনোই ওভাবে ইনক্রিমেন্ট করতে পারি না একটা কনস্ট্যান্ট মেম্বার মেথডের ওপর। মানে একটা কনস্ট্যান্ট মেম্বারের মেথডের ভেতর থেকে এটাকে আমরা ইনক্রিমেন্ট করতে পারবো না, শুধু মিউটেবলটাকেই পারবো, ঠিক আছে। মিউটেবলকে আমরা ইনক্রিমেন্ট করলাম, শো করলাম, সব ঠিক আছে। তাহলে if a member method is declared to be constant, then it is a read only function. It can only read the member variables of the class, but if the constant method has to update the value of any variable, then that variable must be declared to be mutable. এগুলো ভালো করে পড়িস কিন্তু, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি অফ সি প্লাস প্লাস। একটা কনস্ট্যান্ট মেম্বার মেথড আমরা যখনই ডিক্লেয়ার করে দিচ্ছি তখন তার ভেতর থেকে আমরা অন্য কোনো মেম্বার ভ্যারিয়েবলকে আপডেট করতে পারবো না যদি না সেটা মিউটেবল হয়। মিউটেবল যদি হয় তাহলে তার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু যদি নন মিউটেবল হয় তাহলে আমরা এটা কখনোই পারি না। এটা কিন্তু প্রহিবিটেড। স্ট্রিক্টলি আমি নন মিউটেবল ভেরিয়েবল গুলোকে ইনক্রিমেন্ট করি, সঙ্গে সঙ্গে আটকে দেবে, সঙ্গে সঙ্গে আটকে দেবে। একমাত্র যদি মিউটেবল হয় তাহলে পারবো। হলো? আচ্ছা, আর কি বললাম? যদি আমি একটা কনস্ট্যান্ট অবজেক্ট তৈরি করি, কনস্ট এ ও বি, কনস্ট্যান্ট অবজেক্টের থ্রু দিয়ে আমরা কনস্ট্যান্ট মেথড গুলো কল করতে পারবো, বাট নন কনস্ট্যান্ট মেথড গুলো কল করতে পারবো না। দেখ, এখানে এক্ষুনি শো ফাংশনে এরারটা দিয়ে দেবে, ওই দেখ, দেখেছিস? Using constant object, we can call only the constant member methods of the class
but not the non-constant member method. তার কারণ কি? It violates the property of the constant objects. A constant object is expected to have fixed value at the time of declaration. But if by using a constant object we can call the non-constant member methods of the class, then there is a possibility of those member variables getting changed. So that is why it restricts the invocation or it restricts the invoking of the non-constant member methods using constant object. সব সময় মনে রাখবি, দেখ শোতে গিয়ে এররটা দিচ্ছে কেন? দেখ শো এর মধ্যে থেকে কিন্তু আমরা কোনো আপডেশন কিছুই করিনি, কোনো মডিফিকেশন, শুধুই আমরা রিড করেছি। তা সত্ত্বেও এরর দিচ্ছে, কারণ ও তো জানে না শো এর ভেতর কি আছে। ও শুধুই দেখছে কম্পাইলার কি দেখছে, শো এর মানে এই শো ফাংশনটা রিড অনলি নয়, কনস্ট্যান্ট করিনি, সঙ্গে সঙ্গে এখানে আটকে দিচ্ছে। So using a constant object, we can only call the constant methods of the class. The non-constant methods can never be invoked using the constant objects. তাহলে এই লাইনটাতে এখানে এরর দিচ্ছে, ঠিক আছে? এই যে constant objects cannot invoke the non-constant methods. এই বলো, দেখ কতটা হয়ে গেল আজকে। এই স্যাটারডে আবার পড়িস, এই স্যাটারডে আমি স্ট্যাটিক নন স্ট্যাটিক ওগুলো সব বলে দেবো। অনেকটা হয়ে গেল একদিনেই। সি প্লাস প্লাসটা কভার করতে বেশিক্ষণ লাগবে না আমার। এই স্যাটারডে আবার পড়ে নিস, তাহলে আমার মোটামুটি এনক্যাপসুলেশন পোর্শনটা হয়ে যাবে। আর ফ্রেন্ড ফাংশন আছে, ওই স্ট্যাটিক ফাংশন, স্ট্যাটিক ভ্যারিয়েবল, ফ্রেন্ড ফাংশন, ওইটা বলবো, তারপর চলে যাবো ইনহেরিটেন্সে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি রাখি।